বিয়ের কয়েকদিন পরে আমি বুঝতে পারি যে আমার ননাসের কথাই আমার শ্বশুর বাড়িতে চলে। আমার ননাস যেটা বলে সেইটাই ঠিক। আমার স্বামী আর আমার শাশুড়ি অনায়াসে তার কথা মেনে নিতেন। বিয়ে হওয়াও শেষ আর আমার ননাস বাপের বাড়িতে এসে থাকাও শুরু হয়ে গিয়েছে। কারণে অকারণে উনি আমাকে খুব কথা শোনাতেন। কেন জানি উনি আমাকে পছন্দ করতেন না। কথায় কথায় আমাকে খোঁটা দিতেন আর বলতেন, তুমি আমাদের লেভেলের না, তুমি আমাদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখো না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির বড় মেয়ে, আমার আরও দুইটা ছোট বোন আছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিলেও অভাব কখনো বুঝিনি। একগাদা আত্মীয় স্বজনের মাঝে বড় হয়েছি, অভাব অনাটন হিংসা বিবাদ কখনো আমাদেরকে স্পর্শ করতে পারে। এক বিয়ে বাড়িতে আমাকে দেখে আমার হাজবেন্ড পছন্দ করে। আমার শাশুড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে আমার শাশুড়ি তার পছন্দ আর না করতে পারেনি। আমার শাশুড়ি এই বিয়েতে রাজি হয়ে যায়। তবে আমার বাবা এই বিয়েতে রাজি হয়নি, কারণ আমাদের থেকে আমার শ্বশুর বাড়িতে আর্থিক অবস্থা বেশি ছিলেন। আমার বাবা কখনোই চায়নি যে আমাদের থেকে বড় বাড়িতে বিয়ে দিয়ে আমাকে কথা শোনাক আমি কষ্টে থাকি। তবে আমার শাশুড়ি আমার বাবাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে এক কথায় বোঝা যায় তার মতো ভালো মানুষ আর এই পৃথিবীতে নাই। আমার শাশুড়ি বলে, আপনার মেয়ের কোনো অভাব হবে না, কোনো কষ্ট হবে না। আপনার মেয়েকে যদি আমি কখনো কষ্ট দেই, আমার বাড়িতে আর আপনার মেয়েকে একদিনও রাইখেন না। অনেক বোঝানোর পর এলাকাবাসীর মাধ্যমে আমার বিয়েটা হয়ে যায়। বিয়ের সময় আমার বাবা আমার সঙ্গে যাবতীয় ফার্নিচার সব কিছুই দিয়ে দেয়, খাট থেকে শুরু করে। এই ফার্নিচার দেখেও আমার ননাস আমাকে খুব করে কথা শোনাতো, এগুলো ফার্নিচারের কি ব্যবহারের উপযোগ্য? আমার ননাসের কথা শুনে আমি হাসি দিয়ে বলি, আপা এটাই আমার বাবার সামর্থ্য, এর থেকে আর বেশি সামর্থ্য নাই। আমার বাবা সেগুন কাঠের ফার্নিচার দিয়েছিলেন, তবু আমার ননাস পছন্দ করতেন না। বিয়ের পর থেকে কারণে অকারণে আমার ননাস খুব কথা শোনাতেন, আর আমার স্বামী এগুলো চুপ করে সহ্য করতেন। আমার ননাসকে আমার স্বামী আর আমার শাশুড়ি খুব ভয় পেত। আমার ননাসের নাকি ছোটবেলা থেকেই প্রচণ্ড রাগ, তার কথা মতোই সবাই চলে, তার কথার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। এইভাবেই আমার দিনের পর দিনগুলো কেটে যাচ্ছিল। প্রচণ্ড অবহেলা সহ্য করেও আমি মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছি। আমার বিয়ের পর আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতে 3-4 জন হেল্পিং হ্যান্ড ছিল। তবে আমি বিয়ে হয়ে আসার পরেই সেই হেল্পিং হ্যান্ডদের আমার ননাস না করে দেয়, কারণ এখন বাড়িতে বউ এসেছে, হেল্পিং হ্যান্ড দিয়ে কী করবে। তবুও আমি মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে নিতাম। আমার বাবা এই বাড়িতে আসলেও আমার ননাস অপমান করত। আমার বাবা যখন আমার শ্বশুর বাড়িতে আসতেন, হাত ভর্তি করে বাজার করে আনতেন। তবুও সেই বাজার দেখে আমার ননাস পছন্দ করতেন না। বলতেন, এই কয়টা বাজার কি কেউ আনে? কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমার বাবা আরও বেশি আনতেন। তবুও আমার ননাস আমার বাবাকে অপমান করতেন আমার চোখের সামনে, না আমার বাবাকে বসতে দিতেন। কিন্তু তারা যখন কারো বাড়িতে যেত, খালি হাতে যেত। আবার তাদের বাসায় কেউ আসলে খুব একটা আপ্যায়ন করতেন না, চা আর একটা বিস্কিট ছাড়া। তবু আমার ননাস অনেক করে কথা শোনাতো। আমার ননাস নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করে, পালিয়ে। এরপর আমার শাশুড়ি যখন জানতে পারে, তার হাজব্যান্ডকে বাসায় আনে। আমার ননাসের স্বামী কথায় কথায় রাগ করতেন। যখনই রাগ করতেন, তাকে বাহিরে ট্যুর দিতে হতো, না হলে তার রাগ ভাঙতো না। আর আমার ননাসের স্বামী যখন বাসায় আসতো, আমার সেই বাড়িতে আর জায়গা হতো না। বলতে ভুলে গিয়েছি, আমার শ্বশুর বাড়ি রাজকীয় বাড়ি। তাদের দোতলা বাড়ি, বলতে পারেন এক কথায় বাংলো বাড়ি। কিন্তু এত বড় বাড়িতে তখন আর আমার জায়গা হতো না, কারণ আমার ননাস বলতো আমি নাকি তাদের লেভেলে। তার স্বামী আমার সামনে কিভাবে থাকবে? তার স্বামীর একটা মান সম্মান আছে না? যে ছেলের বাড়িতে একবেলা কাজ না করলে ভাত হয় না, তার নাকি আমার সামনে তার স্ত্রীর সঙ্গে রুমে থাকলে মান সম্মান শেষ হয়ে যাবে। এজন্য আমার স্বামী দিনের পর দিন আমার বাবার বাড়িতে আমাকে রেখে আসতো। আমি না যাইতে চাইলেও জোর করে আমাকে রেখে আসতো। আমি একটা পর্যায়ে মুখ তুলে বলেই ফেলি, আমি আর বাবার বাড়িতে কতদিন থাকবো? তাহলে আমাকে বিয়ে করেছো কেন তুমি? কিন্তু আমার স্বামী কিছুই বলতে পারতো না। আমার স্বামী তার বোন আর তার মাকে রেখে চলে যেতে পারবে না বউ বাচ্চার সঙ্গে। এজন্য আমার স্বামী মুখ বন্ধ করে সব কিছু সহ্য করত। বাবার বাড়িতে আমি যখন যেতাম, মানুষ কানাঘোষা করতো যে বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে এখন মেয়ে শ্বশুর বাড়িতে বেশি থাকতে পারে না। আর এগুলো যখন আমি শুনতাম, আমার কাছে খুব খারাপ লাগতো। একটা পর্যায়ে আমি কনসিভ করি, আমি একটা ছেলে সন্তান জন্ম দিই। আমি ভেবেছিলাম এবার হয়তো তারা ভালো হয়ে যাবে, তাদের বংশধর এসেছে, আমাকে যতই অবহেলা করুক, বাচ্চাকে তো তারা ভালোবাসবে। কিন্তু এটার উল্টো ছিল, আমার শাশুড়ি ভালোবাসতে চাইলেও আমার ননাসের জন্য কিছু করতে পারতেন না। আর আমার ননাস আমার ছেলেকে একদমই সহ্য করতে পারতো না। দিনের পর দিন বাবার বাড়িতে এভাবে আমার বাচ্চাকে নিয়েও দিন কাটতেছিল। এর ভিতরে আমি জানতে পারি আমার স্বামী আমাকে আনতে যায় আমার বাচ্চার যখন 9 মাস বয়স। আমার বাচ্চার যখন 1 মাস বয়স, তখন শ্বশুর বাড়িতে এসে আমি একদিন থেকে গিয়েছিলাম। তারপর আমার স্বামী 9 মাস পর্যন্ত কোনো খোঁজ খবর রাখেনি। আমার বাবার বাড়িতে যখন আমার স্বামী আমাকে রেখে আসতো,
না ফোন দিত, না পরবর্তী যে খোঁজ খবর নিত। তার মা বোনকে নিয়েই সে পড়ে থাকতো। এক কথায় বলতে পারেন একজন মেরুদণ্ডহীন পুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। 9 মাস পর যেয়ে আমাকে বলে যে চলো এবার বাড়িতে। তখন আমি জানতে পারি যে আমার ননাসের স্বামী বিদেশ যাচ্ছে, আর আমার শ্বশুরের জমি বিক্রি করেই তাকে বাহিরে পাঠানো হচ্ছে। এটা জানার পরে কিছুটা আমি আনন্দ পেয়েছিলাম, কারণ এবার অন্তত আমি শ্বশুর বাড়িতে থাকতে পারবো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারি যে আমার ননাস স্থায়ীভাবে সেখানে বসবাস করা শুরু করে দিয়েছে। এটা জানার পর আমার ননাস আবারও বলে আমাকে বাবার বাড়িতে রেখে আসতে। তখন আমি মাথা উঁচু করে বলি যে এবার আমি বাবার বাড়িতে যাব না, এবার আমার বাচ্চা হয়েছে, কেন আমি যাব? আমি যদি আপনাদের যোগ্য না হই তাহলে আমাকে বিয়ে করিয়েছেন কেন? এটা বলার পর আমার স্বামী কিছু না বলে আমাকে রাগ দেখায়, আবারও আমাকে জোর করে বাধ্য করে আমার বাবার বাড়িতে রেখে আসতে। এবার যাওয়ার পর আমার বাবার বাড়িতে আমি টিউশনি করাতাম, কারণ আমার খরচ, আমার বাচ্চার খরচ কত বহন করবে আমার বাবা? এর মধ্যে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর 3 বোন মাকে নিয়ে খুব কষ্টে দিন কাটতেছিল। আমার বাবার খালাতো ভাইয়ের ছেলে আমাদের পাশে এসে দাঁড়ায়, কারণ তার বাবা যখন ছোটোকালে মারা যায় আমার বাবার সমস্ত খরচ তার বহন করে, এবং কি চাকরি পর্যন্ত তাকে নিয়ে দেয়। সেই সুবাদে আমার চাস্তো ভাই আমাদের পাশে এসে দাঁড়ায়, সব খরচ বহন করতেন আমার চাস্তো ভাই। তার পাশাপাশি আমি আর আমার ছোটো বোনও টিউশনি করাতাম। আমার বাচ্চাটাকেও পর্যন্ত আমার স্বাস্থ্য ভাই টেক কেয়ার করতো, এতটা ভালোবাসতো যে বলতে পারেন একজন বাবা সন্তানকে যেভাবে ভালোবাসে। আমার 3.5 বছর বয়স বাচ্চাটা আমার চাস্তো ভাইকে বাবা বলে ডাকতো। হাজারো বলার পর যে এটা তোমার মামা হয়, তাকে দিয়ে কখনোই বলা যেত না মামা হয়, কারণ আমার চাস্তো ভাই তাকে বাবার মতোই ট্রিট দিত, বাবার মতোই ভালোবাসতো। 3 বছর পার হয়ে যাওয়ার পর আমার স্বামী হঠাৎ করে একদিন বাড়িতে আসে। আমার স্বামীকে দেখে আমার বাচ্চাটা ভয়ে কান্না করে দেয়। আমার বাচ্চা কান্না করে দেওয়ার কারণে আমার স্বামী আমার বাচ্চাকে আমার সামনেই ধমক দেয়। আমার বাচ্চা 3 বছরে তার বাবার স্মৃতি ভুলে গিয়েছে, তার মনে নাই তার বাবা দেখতে কেমন, না এটা তার কে হয়। আমার বাচ্চাকে যখন আমার স্বামী ধমক দেয় আমি নিতে পারি না, আমার অনেক কষ্ট হয়। আমি তখন তাকে বলি এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যান, আপনার মাকে পাঠিয়ে দেন, আমি আপনার সঙ্গে যাব না, আপনার সংসার করব না। তখন আমার শাশুড়ি আমাকে থ্রেট দিয়ে বলে যে তুমি যদি না আসো তাহলে আমি তোমার সঙ্গে আর আমার ছেলে সংসার করাবো না, আর একটা বিয়ে করাবো, যেভাবেই হোক তোমাকে আমি ডিভোর্স দেওয়াবো। তখন আমি বলি আচ্ছা ডিভোর্স দিয়ে দেন, আমার স্বামীর সঙ্গে আর আমি গেলাম না। আমাকে তারা ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আমি কষ্ট পাইনি, কিভাবে কষ্ট পাবো? যে স্বামী স্ত্রী সন্তানের 3 বছর কোনো খোঁজখবর রাখেনি, তার জন্য আমি কিভাবে কষ্ট পাবো? আমার প্রাক্তন স্বামী আরেকটা বিয়ে করে। তারপর আমি জানতে পারি এই বইয়ের জন্য নাকি সে অনেক প্রতিবাদ করে, তার মা বোনের কথা কোনো কিছুই সে পাত্তা দেয় না। সে এখন তার নতুন বউকে নিয়ে কানাডা গিয়েছে হানিমুনে, আর এদিকে আমি শুধু তার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম।